তো 1972 থেকে 75 এটা যদি আমরা নিরাসক্ত সত্যসন্ধ দৃষ্টিতে দেখি তাহলে আপনার প্রশ্নের উত্তর পাবো। আর আমরা যদি মিথ্যাকে আশ্রয় করে সন্ধান করি তাহলে আমরা কখনো প্রকৃত অবস্থা বুঝবো না। আমরা তো মিথ্যাকে আশ্রয় করে কথা বলি। বঙ্গবন্ধু মহান নেতা, 1000 বছরে আমাদের যত নেতা হয়েছেন আমরা যদি খোঁজ করি, শ্রী চৈতন্যের কথা বলা যেতে পারে, তিনি পপুলার লিডার ছিলেন, ধর্মপ্রচার করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর সমকক্ষ আর কাউকে তো পাই না যার সঙ্গে আলোচনা করতে হয়। এই সবকিছু আমার মনে হয় বাংলা ভাষার দেশে সকলেই স্বীকার করেন, কিন্তু স্বার্থের খাতিরে নানান তর্ক বিতর্ক এখানে। 1972 থেকে 75 পর্যন্ত তো আইনের শাসন ছিল না, সমস্ত কিছু ভেঙে পড়েছিল। আমরা যদি আমি আবার উল্টাই বাজার আমরা আসলাম কেন, এই 72 থেকে আপনি যেটা বললেন এই পর্বেও উন্নীত হলাম কেন, কোন রাজনৈতিক সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দফা আন্দোলনের সময়ে খুব দ্রুত গতিতে আওয়ামী লীগ জনপ্রিয় হয়েছে, ছাত্রলীগ জনপ্রিয় হয়েছে। সিরাজুল আলম খান একটা কথা কখনো কখনো বলেন যে 6 দফা আন্দোলনের সময় আমরা নানান জায়গায় গিয়ে দেখি যে ছাত্রলীগের তো কমিটি হয়নি, অনেক জায়গায় ছাত্র ইউনিয়নের কমিটি আছে, ছাত্রলীগের কমিটি হয়নি। তখন আমরা দ্রুত তাড়াতাড়ি করে কমিটি গঠন করেছি। আওয়ামী লীগ এবং ন্যাপ, মৌলানা ভাসানী এবং সোহরাওয়ার্দী দুইটার কম্পিটিশনে ন্যাপ কি ছোট ছিল? অন্তত পূর্ব পাকিস্তানে ন্যাপই বড় ছিল। সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ নানান দিক থেকে ছোটই ছিল, নানান তথ্য থেকে পাওয়া যাবে। আর সোহরাওয়ার্দী ক্ষমতার রাজনীতি করতেন, তার ফলে তিনি রাজনীতি যেভাবে বুঝতেন, ভাসানী উত্তেজনা আবেগ দিয়ে চলতেন, তিনি রাজনীতিকে ভিন্নভাবে বুঝতেন। এই যে কাকমারি সম্মেলন, এরপরে ইত্তেফাকে মানিক মিয়া এডিটোরিয়াল লিখছেন, তার আরম্ভে প্রথম বাক্যই হলো আল্লাহর নামে করম ধরিলাম বলে তারপরে মৌলানা ভাসানীর বিরুদ্ধে যত রকমের তিরস্কার করা সম্ভব সবটা তিনি করেছেন। অথচ ইত্তেফাক পত্রিকায় অনেক বছর লেখা ছিল, অন্তত 2-3 বছর, প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরকম নানান ব্যাপার আছে, সেগুলো তো বলার সুযোগ নাই। তবে আপনি যে প্রশ্নটার জবাব দিলেন তার সংক্ষিপ্ত উত্তর এই যে 6 দফা আন্দোলনের কালে দল গঠনের ব্যাপারটাতে আওয়ামী লীগ মনোযোগ দেয়নি। দলের কমিটিগুলো গণতান্ত্রিক উপায়ে গঠন করা, দলের ভিতরে কি কি সমস্যা আমরা ক্ষমতায় গেলে ভবিষ্যতে হতে পারবে, এই চিন্তার পার্টটা বলতে গেলে শূন্য ছিল। কেবল কি করে আমরা ক্ষমতায় যাব এবং পরবর্তী স্টেজে বাঙালি জাতীয়তাবাদ, স্বায়ত্তশাসন, স্বাধীনতা অর্জন করব, এই জায়গায় ছিল। কিন্তু স্যার আমি আপনার কাছে ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে, আমি আমার কথাটা শেষ করি, মুক্তিযুদ্ধ হলো ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে জওহরলাল নেহরুর কত লেখা আছে, ভবিষ্যৎ ভারতকে কিভাবে সংগঠিত করবেন বিস্তারিত সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে লেখা আছে। যে সুভাষ চন্দ্র বসু বিপ্লবী নেতা ছিলেন, তার বই আছে ভবিষ্যতের ভারতবর্ষ কিভাবে গঠন করবেন, সূক্ষ্মাতিসূক্ষ্ম। আর সবার উপরে মহাত্মা গান্ধী, তিনি তো নৈতিক আদর্শ এবং মানে কিভাবে ভবিষ্যৎ ভারত গঠন করবে এই সমস্ত কিছু। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে ভারতবর্ষকে যে শান্ত রাখতে পেরেছেন, গান্ধীকে যতই আমরা খারাপ বলি, এই অহিংসা অর্থহীন, কিন্তু গান্ধীর পক্ষে সম্ভব হয়েছিল। বিরাট জনসংখ্যা ইংরেজরা হত্যা করেছে, সেইখানে তিনি পরিস্থিতিকে শান্ত রেখেছেন। এরকম অনেক কিছু আছে, কিন্তু আমাদের যেটা হয়নি, যেটা ডেফিসিয়েন্ট ছিল, এই পার্টি গঠনের ব্যাপারটা ছিল না। সবকিছুই আমরা মোটামুটি বঙ্গবন্ধুর প্রতি মুগ্ধতা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে করেছি। বঙ্গবন্ধু নিজেও ওই ব্যাপারগুলো যথেষ্ট পরিমাণে মনোযোগী। তার ফলে 72 সনের 12ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলেন, তখন তো বিরোধী দল নিয়ে তার সমস্যা যতখানি ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ তখন নতুন হয়েছে, এগুলো নিয়ে সমস্যা বেশি ছিল। এইগুলোই কারণ যে 72 থেকে 75-এ আইনের শাসন ভেঙে পড়েছিল, এবং সেই ভেঙে পড়ার জন্যেই এখানে মুস্তাকের উত্থান, জিয়াউর রহমানের উত্থান। আমরা যদি শুধু মুস্তাককে তিরস্কার করি, শুধু জিয়াউর রহমানকে তিরস্কার করি, শুধু এরশাদকে তিরস্কার করি, তাহলে তো আমরা সত্য থেকে সরে যাই। কেন একজন জিয়াউর রহমানের উত্থান হলো? এই সবগুলোকে একই মাপে আপনি তিরস্কার করবেন? একই মাপে না, বঙ্গবন্ধুকে একই মাপে তিরস্কার করবে? কখনো একই মাপে কথা থেকে কিন্তু সেরকম একটা ধারণা, আমি সেরকম একই মাপে বলছি না। অজস্র কণ্ঠে অসংখ্যবার বলা হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু যা কিছু করছেন তার চাইতে শুদ্ধ, তার চাইতে নির্ভুল, তার চাইতে মহান কিছু হয় না। এই জায়গায় আমি এইটুকু ডিফার করছি যে বঙ্গবন্ধু রক্ত মাংসের মানুষ ছিলেন, তার যেমন অসাধারণ সব গুণাপনা ছিল, সেরকম ত্রুটি বিচ্যুতিও ছিল, লিমিটেশনও ছিল, এবং লিমিটেশনের দিকগুলো একেবারেই উল্লেখ না করে খালি ব্যক্তিত্বের দ্বন্দ্ব না, জনসাধারণের আদর্শ স্বার্থের দ্বন্দ্বের ব্যাপারটাও ছিল। সাম্রাজ্যবাদের সঙ্গে নব্য
অভ্যুদয়ে প্রাপ্ত বাংলাদেশের যে দ্বন্দ্ব সেটা তো নিরসন হয়নি, না হয়নি, এবং সেটা সাম্রাজ্যবাদীরা 75-এর 15ই আগস্ট সাম্রাজ্যবাদের যে আমি বলছি, ঘটনাটা ঘটলো, সাম্রাজ্যবাদের প্রসঙ্গ বিরতি নিয়ে দীর্ঘ আলোচনার ব্যাপার এবং দরকার, কিন্তু যে কথাটা আমি বলতে চাইছি, শুধু সামরিক শাসন হয়েছে বলে আমাদের সবটা মানে ব্যর্থতার যা সবটাই সামরিক শাসন দায়ী, সেনা শাসকেরা দায়ী, এইভাবে ইতিহাস বললে আমরা সত্য কথা বলি না। কেন একজন জিয়াউর রহমানের উত্থান হবে রাজনীতিতে আসলো, কেন একজন এরশাদের উত্থান আসলো, কেন জরুরি অবস্থা হলো, সবটাই যারা জরুরি অবস্থা করছে, যারা মার্শাল ল আসছে, তাদের দোষে হয়েছে না রাজনীতিবিদদেরও ত্রুটি? দুইটা তো দুই রকম।